শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। গানের মানুষ, গান শুনবো আর গল্প তো হবেই। একটু শুরুতে ইনশাআল্লাহ। জানতে চাই যে সামনে যেহেতু ঈদ, পহেলা বৈশাখ, গান নিয়ে তো এখন নিশ্চয়ই অনেক ব্যস্ত। কি কি কাজ করা হলো এবারে? অনেকগুলো কাজ করা হয়েছে। আচ্ছা। এর মধ্যে ময়মনসিংহ গীতিকার এক অনবদ্য রূপকথার নিয়ে গুণী নির্মাতা, নাট্যকার, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের একটি কাজ করা হয়েছে। কাজল লেখা। জি, কাজল লেখা। আচ্ছা। সেখানে প্লেব্যাক করা হয়েছে। জি, চেষ্টা করেছি। আচ্ছা। তো মানে রিলিজড যে কোনো মুভিতে আপনার কাজ করা এবারই প্রথম। অভিজ্ঞতাটা কেমন ছিল? হ্যাঁ। এটা তো আসলে সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে এত বড় গুণী নির্মাতা এবং সবথেকে বড় কথা যে এখানে আরেকজন মানুষ আছে, প্রাণের মানুষ আমার, বাংলাদেশের কিংবদন্তি সুরকার, শিল্পী ইমন চৌধুরী ভাইয়ের সাথে কাজ করতে পেরে বাহ! এটা একটা অন্যরকম পাওয়া আমার জন্য। কিভাবে মানে যুক্ত হওয়াটা কিভাবে হলো বা সুযোগটা কিভাবে? সুযোগটি ইমন চৌধুরী ভাইয়ের টিমের সাথে আমি কাজ করি, আচ্ছা। সেখান থেকেই আর কি। কাজল রেখা তো আমরা জানি যে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে একটি ছবি। তো সেখানে যে 400 বছর পুরনো একটা ইতিহাস। হ্যাঁ, এটা এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের দেখা উচিত। অবশ্যই, অবশ্যই। এখানে মাটির সুর, মাটির গন্ধ সবকিছু এখানে পাবেন এবং আমি মনে করি তরুণদের এটা দেখা উচিত। আচ্ছা। তো আপনি যেহেতু মানে প্লেব্যাক করছেন তার মানে গল্পটি তো খানিকটা আপনার জানা। তো সেই জায়গাটা জেনে তারপর বুঝে নরমালি প্লেব্যাক যেভাবে করা হয়। জি, আমি কাজী রেখা একটা গান করেছি, সেটা হচ্ছে বন্দনা। আচ্ছা। বন্দনা একটি গান করেছি। অনেক কিছু আমি জানি না, তবে চেষ্টা করছি। বন্দনা আপনি যদি বলেন আমি একটু শোনাইতে পারি হ্যাঁ, বন্দনা। অবশ্যই শুনি। ওরে সুধী জনের পদে আমি মিনতি জানাই, ওরে মিনতি জানাই, আমি যে গাইবাম গান হেন সাধ্য নাই, হেন সাধ্য নাই, অল্পমতি অল্প জ্ঞানী মই দুরাসার, মই দুরাসার, এই সভাই গাইতে গান কি শক্তি আমার, আরে দর্শনা দৈরা শুনব রে না দেখি উপহার, তবে যে গাইবাম গান উস্তাদের কৃপায়, উস্তাদের সালাম জানাই। এটা একটি বন্দনা গান। গানটার সিনেমার শুরুটাই এই গানটা দিয়ে হয় আর কি, আচ্ছা। বন্দনা গানটা দিয়ে। আপনি বলছিলেন যে পুঁথি ধরনের গান আর কি বলা যেতে পারে এটা পুঁথি। তো বাদ্যযন্ত্র আসলে কি ধরনের ব্যবহার করা হয়েছে গানটিতে? বাদ্যযন্ত্র এখানে দোতারা, একতারা, বাংলার যে বাদ্যযন্ত্রগুলো আর কি, বাংলা ঢোল, এই ধরনের কিছু বাদ্যযন্ত্র ইউজ করা হয়েছে এই গানটাতে। আচ্ছা, সবকিছু মিলিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি তো অনেক আশাবাদী। আশাবাদী বলতে কি, এই সিনেমাটা আসলে এটা বাংলাদেশের একটা ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এটা সবসময় থাকবে। মানে বাংলায় যতদিন, যেহেতু 400 বছর 500 বছর আছেন এখন পর্যন্ত, তার মানে আরো থাকবেন। মানে আমাদের শেকড়ের কথা বলে। জি। আচ্ছা, সাধারণত তো আমরা আপনাকে ফোক গানেই দেখি, মানে লোকসঙ্গীত নিয়েই আপনি এতগুলো বছর আছেন। অন্যান্য যে কাজ করা হচ্ছে কাজল লেখা ছাড়া, সেগুলো কি লোকগানের কাজ না অন্য কিছু কাজও আছে? হ্যাঁ, অন্য কিছু কাজও আছে আমার। আমি আধুনিক গানের সুর করেছি কিছু এবং সুফি ঘরানার গান কিছু করেছি আর কি। আচ্ছা, আধুনিক গানের সুর করা হচ্ছে কিছুটা কিছু নিজের জন্য না অন্যের জন্য? অন্যের জন্য করা হয়েছে, নিজের জন্য নিজে তো করি না, চেষ্টা করেছি আর কি। আচ্ছা, তাহলে কি বলা যেতে পারে যে সুরকার হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ হলো নাকি এর আগেও কাজ করা হয়েছে? না, এর আগেও কাজ করেছি। আসলে আমি শিল্পী হিসেবেই থাকতে চাই, মানে আমাকে দিয়ে অনেকেই করাই সুর
করি আর কি ব্যাপারটাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মানে শিল্পী হতে গেলে শিল্পকলার যতগুলি মাধ্যম আছে, বিশেষ করে গানের সাথে যতগুলো আসলে যুক্ত আছে, সে সবগুলো নিয়েই কাজ করা। জি, জি। এই যে লোকসঙ্গীতের সাথে যে প্রেমটা বা ভালোবাসাটা, এটা আপনার কবে থেকে বা কেন এটা তৈরি হলো? ছোটবেলা থেকেই। আমার বাড়ি তো কুষ্টিয়াতে, আচ্ছা, তো ওখানে তো সাঁইজি, লালন সাঁইজির ধামের পাশেই বাড়ি আমার। মানে লালন সাঁইজির একটা প্রভাব আছে। হ্যাঁ, ওই ওই গন্ধটা তো কুষ্টিয়াতে আছে, জি, সেটা সারা বাংলাদেশে ছড়াই গেছে আর কি। তো আমরা একটু বেশি পাইছি আর কি সেক্ষেত্রে। এই ছোটবেলা থেকেই পারিবারিকভাবে বড় ভাইয়ের কাছ থেকে, বড় ভাই হাবিল ভাই, আচ্ছা। কাবিল ভাই, জি। আমার ভাই, ওনাদের কাছ থেকেই শেখা আমার। পরবর্তীতে সুশান্ত কুমার মজুমদার আমার গুরু, ওনার কাছ থেকে কিছুটা শিখছি। পরে 2006-এর দিকে, 2006 কি 7-এর দিকে হবে, বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে আমি ফোকের উপর একটা কোর্স করি। আচ্ছা, সেখানে আমার গুরু ছিলেন উস্তাদ আবু বকর সিদ্দিকী স্যার। ওনার কাছ থেকে কিছুটা তালিম নিয়ে এবং বিভিন্ন সাধুদের কাছ থেকে বসছি, গান করেছি। এবং পরবর্তীতে সুফি ঘরানার যে গানটা আমি করলাম, এখানে আমার গুরু শাহ নাজিম চিস্তি, ওনার বাড়ি পুরাতন ঢাকা আর কি, লালবাগ। তো ওখান থেকে আসলে ওনার কাছে যখন বসছি না, তখন একটু সুফি ঘরানার গান শিখছি ওনার কাছ থেকে। আচ্ছা, এটা আলাদা, একটু কথাও আলাদা, আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা। এই গান গাইতে। হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে আরো কিছু জানার আছে আপনার থেকে, তবে তার আগে একটি গান শুনতে চাইবো। হ্যাঁ, আমরা কি এখন একটু সুফি ঘরানার গান শুনবো না লোকসঙ্গীত? অবশ্যই সুফি বলি, শুনি, শুনি। চেষ্টা করি। এটা শাহ মোহাম্মদ নাজিম চিস্তি গুরুর লেখা, চেষ্টা করছি। আলে রাসূলের মুহাব্বতে দিল যার হয় নুরানি, আফমান শারাহাল্লাহু সাদরাহু বলেছে আমার মৌলা, মৌলা, মৌলা কাদের গনি, দিল যে তোমার নূরে কিতাব, শুধাও তুমি প্রেমের বাণী, জ্ঞানের সাগরের মুর্শিদ তুমি, সর্বগুণের গুণানী। তুমি আমার আন্ধার ঘরের হইলা বাবা রোশনী, বাগদাদে আছো তুমি আব্দুল কাদের জিলানী, জিলানী রো জিলানী, আব্দুল কাদের জিলানী, আজমিরে খাজা বাবা বাগদাদেতে জিলানী, জিলানী রো জিলানী, আব্দুল কাদের জিলানী, আজমিরে খাজা বাবা বাগদাদেতে জিলানী। বাহ, আচ্ছা। সুফি ঘরানার গানে কি এমন আছে যেটা আপনাকে এত বেশি টানে? এটার মধ্যে আলাদা একটা প্রেম আছে স্বয়ং ঈশ্বরের সাথে, মানে যে যে প্রেম কখনো শেষ হয় না আসলে, ছলনা দেয় না, এরকম একটা প্রেম। মানে সত্যতা আছে। হ্যাঁ, আচ্ছা, তো লোকসঙ্গীত এবং সুফি ঘরানা যদি মানে বলা হয় যে কোনটা বেশি পছন্দ? দুটোই পছন্দ, একই ঘরানার। আমি যদি লালন সাহেজির কথা বলি, উনিও কিন্তু সুফি ঘরানারই গান করেছেন আর কি, অনেক গান। ঠিক আছে, ফোক এবং সুফি এটা পাশাপাশি আসলে, আচ্ছা, দুটোই। মানে কোনো একটিকে বেছে নেওয়া সম্ভব না। আচ্ছা, আপনি যে যখন লালন সাইজির গান করেন, তখন লালন সাইজির সেই দর্শনটা অনুভব করা, সেটাকে ধারণ করা, এটা তো নিশ্চয়ই আপনার মধ্যে মানে একটা আলোড়ন সৃষ্টি করে অন্য রকমের, বা একটা উদ্দীপনা দেয়। অবশ্যই দেয়।
কোন বিষয়টি বা কোন দর্শনটি ভালো লাগার? সাইজির বাড়িতে মানুষের কথা বলে, মানুষকে ভালোবাসতে শেখায়। সেই ভাবটা নিয়েই চলতে চাই, যে মানুষের সাথে থাকতে পারি, যেন মানুষের ভালোবাসায় থাকতে পারি, মানুষকে সেবা করতে পারি। একদম, মানে গান গেয়ে আসলে শ্রোতা দর্শকদের হৃদয় পর্যন্ত যেভাবে ওই পৌঁছানো ক্যারেক্টারটা যায়। যেন আমার মধ্যে হ্যাঁ। মানে থাকে, মানে কথার সাথে যেন আমার চলার যে ব্যাপারটা বা কাজের যে মিল জি, থাকার বিষয়টি জি, জি, সেটা থাকে। এটাই। আচ্ছা, অনেক ছোটবেলা থেকে তো গান করছেন, কিন্তু মানে বলা যেতে পারে যে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আপনি খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন গত 12 বছর ধরে। এরকম- কোন গানের মাধ্যমে আসলে আসা হলো বা যোগাযোগটা তৈরি হলো? বাফাতে যখন গান শিখতাম তখন আমার রিঙ্কুর সাথে পরিচয় হয়। আচ্ছা। আমার খুব কাছের ভাই রিঙ্কু ভাই, রিঙ্কুর সাথে পরিচয় হয়, রিঙ্কু ভাইয়ের সাথে। তারপরে রিঙ্কু ভাইয়ের একটা স্টুডিও ছিল, সম্পর্ক। ওনার সাথে চলতে চলতে একটা ইচ্ছা জাগে যে একটা অ্যালবাম করব। তখন রিঙ্কু ভাই আমাকে সুমন কল্যাণদার সাথে পরিচয় করায় দেয়। আচ্ছা। তখন সুমন দার সাথে পরিচয় হই। ওখানে একটা লালনের গান ছিল, নজরুলের গান ছিল, কাজী নজরুল ইসলামের, এবং আমার মৌলিক গান ছিল, যেটা গান লিখেছিলেন সেলিম ইসমাইল মামা, বাঙালি রোকন। এবং এই অ্যালবামটা রিলিজ হয় সঙ্গীতা থেকে 2012-তে। মানে এটা কি আপনার মৌলিক গানের অ্যালবাম না? মৌলিক ছিল ছটা মতো। আচ্ছা, মানে সবকিছু মিক্স ছিল। জি জি। পাশে লালন সাইজির একটি গান ছিল, আর নজরুল কাজী সঙ্গীত ছিল। নজরুলের একটি ফোক আঙ্গিকের গান ছিল আর কি। আচ্ছা। গাঙে জোয়ার এলো ফিরে তো মেলে কই, আচ্ছা। এমন একটি গান আছে আর কি। কত সালের কথা সেটা? 2012 সাল। আচ্ছা, সেই প্রথম। হ্যাঁ, এরপরে একটি সম্পূর্ণ একটি অ্যালবাম করি, আলিকবাজি, সেটা 2014-তে। সেটা কি পুরোটাই folk পুরোটাই গান? লালন। ও, লালনের গান। হ্যাঁ, আচ্ছা। লালনের কিছু মানে অপরিচিত গান আর কি, লালন সাইজির যে গানগুলো রিলিজ হয় নাই, অনেকেই করেন নাই, এই ধরনের গান। এর মধ্যে একটি গান আছে এরকম, প্রেম সে অমূল্য নিধি, কারো কারো বিশ্বাস মতে হয় যদি, প্রেম সে অমূল্য নিধি, এক পীড়িত রাধারঙ্গ, পরশিলে শ্যাম গৌরাঙ্গ, এক পীড়িত রাধারঙ্গ, পরশিলে শ্যাম গৌরাঙ্গ, কর লালন এমন সঙ্গ, কর লালন এমন সঙ্গ, সিরাজ সাই কই নিরবধি, প্রেম সে অমূল্য নিধি, প্রেম সে অমূল্য নিধি। এরকম কিছু গান ছিল আর কি, প্রেমের ভাবের গান। ভীষণ সুন্দর। সেই যে অ্যালবাম, তারপরে তো বেশ কিছু মৌলিক গান আপনার করা হচ্ছে। এখন কি মৌলিক গানের কাজ হচ্ছে? আমি মৌলিক গানই বেশি করি, আচ্ছা। মানে সবসময় মৌলিক গান নিয়ে থাকার চেষ্টা করছি আর কি। আমার যদি 50টা গান থাকে তার 40টাই মৌলিক গান। আচ্ছা, এতদিন পর্যন্ত মৌলিক গানের সংখ্যা কতগুলো আপনার? 70-60টা হবে হয়তো, এবং আরো 50-60টা রেডি আছে। আচ্ছা। এবং আমার সুরে গান আছে প্রায় 100+। এই যুগের সবাই গাইছে আর কি, কাজী শুভ, নোলক বাবু, শফি মন্ডল, গুরুজি, জি। মানে এই যারা আমাদের জেনারেশনের আছেন আর কি, মোটামুটি সবাই গিয়েছেন আর কি। আচ্ছা, আপনি যখন সুর করেন তখন যেহেতু আপনি লালন সাইজির গান করেন, কিংবা একটা সবসময় ফোক ঘরানার গান বা সুফিজমের এই গানগুলো আপনি করে থাকেন, যখন সুর করেন তখন কি এটার প্রভাবটা পড়ে আপনার সুরে? না, প্রভাব তো কিছুটা পড়বেই, একটা জায়গায় থাকলে তো সেটা প্রভাব পড়ে। তারপরও আমি দেখি যে কথাটা কি বলছেন, কথার সাথে যাই তখন। আচ্ছা, মানে লিরিকের উপর নির্ভর করে যে সুরটাকে কেমন ভাবে হবে। এটা তো নিশ্চয়ই গায়কের উপরও নির্ভর করে যে কোন গায়ক বা কোন গায়িকা আসলে তার কণ্ঠে যাচ্ছে। সেটাও করে। সেটা করে। আচ্ছা, একদম সেটা অনেক সময় সুর করেও ঠিক করা হয় যে এটা অমুককে দিয়ে গাওয়ানো হোক, এটাও
মানে করা হয় আর কি। আচ্ছা, একদম শেষের দিকে চলে এসেছে, ছোট্ট করে জানতে চাইবো যে সামনের দিনগুলো নিয়ে আসলে কি পরিকল্পনা আছে, বা গানের এই জগৎটা নিয়ে কি পরিকল্পনা করছেন আপনি? যতদিন বেঁচে থাকি গানই করতে চাই, আর গান নিয়ে বেঁচে থাকতে চাই, ভালো কিছু কাজ করতে চাই, যে কাজের মাধ্যমে আমি বেঁচে থাকি, অবশ্যই এটাই। দীর্ঘদিন আপনার গানগুলো বেঁচে থাকুক, সেটাই প্রত্যাশা করব। অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। ঈদের আগাম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং এনটিভির দর্শক যারা দেখছেন সবাইকে ঈদ মোবারক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।